হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। ড্রামার শুরুতেই আমাদের মিহু নামের একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা অসুস্থ ছিল। তার চিকিৎসার জন্য একজন মাস্টারকে ডাকা হয়। তার গ্র্যান্ডফাদার মাস্টারের কাছে হাত জোড় করে বলে যে প্লিজ আমার নাতনিকে বাঁচিয়ে দাও, যার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিব। তখন আমাদের হু নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা ডক্টর ছিল, মেডিকেল নিয়েই পড়ছিল। তখন সে বলে আমি তার চিকিৎসা করতে চাই। তখন গ্র্যান্ডফাদার অনেক খুশি হয়, তবে মাস্টার বলে যে তুমি তার চিকিৎসা করতে পারবে না। গ্র্যান্ডফাদার বলে সে যদি চিকিৎসা করে আমার নাতিকে সুস্থ করে, তাহলে আমি তার সাথে মিহুর বিয়ে দিয়ে দিব। এটা শুনে সে মিহুর চিকিৎসা করতে রাজি হয়ে যায়। সিন পরিবর্তন হয় ৩ বছর পর। এখানে আমরা ওই ফ্যামিলিকে আবারও দেখতে পাই। গ্র্যান্ডফাদার অনেক অসুস্থ। আমার গ্র্যান্ডফাদারকে যে সুস্থ করে দিবে সে যা চাইবে আমি তাই দিব। প্রয়োজন হলে আমি তাকে বিয়েও করব। সিন পরিবর্তন হয়, আমরা মাস্টারকে দেখতে পাই। মাস্টারের কাছে হু চলে যায় আর তাকে গিয়ে বলে আমি ওই ফ্যামিলিতে আবার যেতে চাই। তখন মাস্টার বলে তুমি তো খুব ভালো করেই জানো মিহুকে না বাঁচালে কি হবে। তোমার মিহুর চিকিৎসা একদম কমপ্লিট করতে হবে। সে বলে হ্যাঁ আমি মিহুর চিকিৎসা করব, সাথে তার দাদার চিকিৎসাও করব। এই কথা বলে এখান থেকে সে রওনা হয়ে যায়। কারণ সে তার ফিয়ন্সে ছিল, তার চিকিৎসা তাকে করতেই হতো। অনেক পথ অতিক্রম করার পর সে একটি জঙ্গলে আসে। জঙ্গলে তার বাঘের সাথে দেখা হয়। সে যেহেতু কিছু তার মধ্যে হয়তো কিছু শক্তি ছিল, এগুলো কি শক্তি আমি জানি না। তবে এই মুভিটা এমন টাইপের যে তার কাছে ম্যাজিক টাইপের কিছু আছে, যা দিয়ে সে চিকিৎসা করতে পারে। তারপর সে দাদার বাসায় চলে যায়। এখানে আমাদের দ্বিতীয় ক্যারেক্টার দেখানো হয় মিস তংকে। মিস তং এর কাছে লিন আসে আর বলে দাদার এমন এমন অবস্থা, এখন কি করা উচিত। টং যেহেতু কথা বলতে পারতো না, সে ইশারায় বলে তুমি গিয়ে দেখো আমি আসছি। এখানে মেয়েটি অনেক চিন্তিত হয়ে পড়ে তার দাদার জন্য, কিভাবে তার দাদাকে সুস্থ করবে। এদিকে হু চলে এসেছিল। লিন তাকে আটকায় আর বলে সে কি চায়। তখন সে জানায় যে সে চিকিৎসার জন্য এসেছে। সে বলে গ্র্যান্ডফাদারের চিকিৎসার জন্য তুমি এসেছো, তুমি কে তুমি। লিন তার সাথে তর্কে মেতে যায়, বলে আমি তো তোমাকে ভিতরে যেতে দেব না। তার কাছে যেহেতু নিডল ছিল, ওই নিডলগুলো ছুঁড়ে মারে, যার কারণে তার পা আর চলতে পারে না। সে এখানেই বসে থাকে। তারপর সে ভিতরে যায়। ভিতরে একটি রুমে প্রবেশ করলে সে মিস টংকে দেখতে পায়। মিস টংকে দেখার পর সে বুঝতে পারে তার পায়ে ব্যথা পেয়েছে। সে তার পা ঠিক করে দেয়। আর এখানে সে এটাও জানতে পারে মেয়েটি কথা বলতে পারে না। তখন সে মনে মনে ভাবে হ্যাঁ, আমি আমার নিডল ইউজ করে তো তাকে কথা বলাতেই পারি, তাই না। তখন সে তার উপর তার নিডলগুলো ইউজ করে তার ফেস দেখতে শুরু করে। আর তখন আমরা দেখতে পাই যে মেয়েটি সাথে সাথেই কথা বলে ওঠে। মেয়েটি তাকে তার দাদার সম্পর্কে সবকিছু জানায়। সে যখন আরো কিছু বলতে যাবে, তখনই এখানে হুয়ের কাছে একটি কল চলে আসে। হুয়ের কাছে কল চলে আসার সাথে সাথেই মিস তং আর কথা বলতে পারে না। মিস তং এর কথা আবারও চলে যায়। এখানে চলে আসে লিন। লিন তাকে বলে কি হয়েছে। তখন সে তাকে সব কথা খুলে বলে যে আসলে একটি ছেলে এসেছিল এখানে, এইভাবে সে কাজ করেছে, আমিও কথা বলতে পারি। তারপর সে বাহিরে যায় লিনের কাছে। লিনের কাছে গিয়ে সে লিনকে এখান থেকে ছাড়ায়। তারপর লিন তাকে বকাঝকা করতে শুরু করে, বলে তোমাকে আমি ছাড়বো না। তারপর লিন মাস্টারের কাছে আসে আর তাকে সব কথা খুলে বলে। মাস্টার বলে এত বড় সাহস কার হতে পারে। তখন সে বলে আমি জানি না লোকটি সে বারবার বলছিল সে ডক্টর, সে কাউকে সুস্থ করার জন্য এসেছে। তখন সো বলে যে এমন তো কারো আসার কথা নয়। তখন এখানে মিস তং চলে আসে আর বলে আমি কিছু বলতে চাই আপনাকে, আপনার মতো কি জাদুঘর কোনো ডক্টর রয়েছে। তখন সু বলেন না, আমার বস হওয়ার কথা ছিল কিন্তু উনি এখনো আসেননি, সিসিটিভি ফুটেজ চেক করো। সিন পরিবর্তন হয়, আমরা হুকে দেখতে পাই যে কিনা তার পুরানো একটি বন্ধুকে খুঁজে পায়। তার বন্ধু বলে আমার কাছে কোনো চাকরি ছিল না, তাই খাবারের টাকা পর্যন্ত ছিল না। এখন আমি একটি চাকরি পেয়েছি, মোটামুটি চলতে পারি। তখন হু বলে আচ্ছা চলো আমরা গিয়ে খাবার খাই, আর তারপর আমি আমার ফিয়ন্সের সাথে দেখা করতে যাব। এদিকে আমাদের লিংকে দেখানো হয়, যে কিনা তার বাসায় আসে। বাসায় আসার পরই তার বোন মিস তং বলে যে আপু জানিস আজ কি হয়েছিল, একটি ছেলে এসেছিল, ডক্টর মিলাক্কেল ডক্টর। সে আমাকে কথা বলতে সাহায্য করেছে, আমি কথাও বলতে পেরেছি। তখন তার বোন বলে ও আচ্ছা তুই কথা বলতে পারলে তে এখন কেন কথা বলতে পারছিস না। তখন সে বলে যে এইসব বুয়া কথা, আমাদের দাদার সম্পত্তি নেওয়ার জন্য অনেকেই উঠে পড়ে লেগেছে, তাই কাউকে বিশ্বাস করা আমাদের জন্য উচিত নয়। আমি দাদার চিকিৎসার ব্যবস্থা করে নিব। এখানে তং বলে যে যে কোনো বিনিময়ে আমি ওই ডক্টরকে খুঁজে বার করব। এদিকে আমাদের
হুকে দেখানো হয়, যে কিনা মিহুর সাথে দেখা করতে যায়। মিহুর মা তখন বলে, তোমার কিভাবে মনে হলো আমার মেয়েকে আমি তোমার সাথে বিয়ে দিব? এটা কখনোই সম্ভব না। তখন সে মিহুকে জিজ্ঞাসা করলে মিহু বলেন, না এটা সম্ভব নয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার নতুন ফিয়ন্সে আসছে। এখানে আমরা দেখতে পাই তার নতুন ফিয়ন্সেকে, যাকে তার মা অনেক সুন্দরভাবে বরণ করছিল। আর তারা একটি রেস্টুরেন্টে চলে যায়। রেস্টুরেন্টে দুইজন বসে যখন ড্রিঙ্ক করছিল তখন তং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে আসে। তং এসে তাকে বলে যে প্লিজ আমার দাদাকে সুস্থ করে দাও, আমি তোমাকে যা প্রয়োজন তাই দিয়ে দিব, তুমি কতগুলো টাকা চাও আমাকে বলো, আমি দিব। তখন তার সাথে অ্যাসিস্ট্যান্ট বলে যে ম্যাম, এত ছোট ডক্টরকে আপনি কিভাবে বিশ্বাস করতে পারেন? এখানে কিছু গুন্ডারা তাদের উপর অ্যাটাক করলে এখানে তার সামনে চলে আসে হু। হু সবাইকে এত বাজেভাবে মারে যে লোকগুলো কি বলবো, বলার বাহিরে ছিল। এখানে লিন নামের যে মেয়েটি ছিল তার অ্যাসিস্ট্যান্ট, সেও মারামারি করছিল, কিন্তু হুর সামনে তো তারা কিছুই ছিল না। সব গুন্ডাদের মারা শেষ হলে এখানে তাদের বসের এন্ট্রি হয়। বস এসে বড় বড় কথা বলতে শুরু করে। আপনারা বুঝতেই পারছেন বাংলা সিনেমাতে যেমন হয় যে আমি বস, আমি শেষ করে দিব, এই করব সেই করব, বাংলা সিনেমার ডায়লগগুলোই বলছিল। তখনই তার কাছে একটি কল আসে। কলটি সে রিসিভ করে যখন কথা বলে তখন সে আর এই জায়গায় দাঁড়িয়ে থাকার মতো অবস্থানে থাকে না। মানে বুঝতে পারছেন এখানে কিন্তু তাদের ফ্যামিলিরও কিন্তু অনেক বড় হাত রয়েছে। উল্টো সে নিজের গুন্ডাদেরকে মেরে এখান থেকে চলে যায়। আর এখানে তার অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে যে আসলেই লোকটি অনেক কাবিল, তাই তারা ডক্টর হিসেবে তাকে চুজ করে তাদের দাদার চিকিৎসার জন্য। হুয়ের কিছু বলার আগেই তারা এখান থেকে চলে যায়। তার অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে চলে যায়। সেন এখানে তাদের সাথে কথা বলতে আসছিল, কিন্তু তারা কথা বলার কোনো সুযোগ পায় না। যখন তারা এখান থেকে যাচ্ছিল তখন হোটেল ওনার তাদেরকে আটকায় আর বলে যে আমাদের টাকা পেড করে যেতে হবে। তখন তারা মনে মনে ভাবে আমাদের কাছে তো কোনো টাকা নেই, কি করব। তখন সে এমন একটি মেডিসিন তাদেরকে দেয় যে তারা বলে না, টাকা দিতে হবে না। এদিকে সেন গাড়ি নিয়ে চলে আসে। তখন সে বলে চলো, আমাদের লিংয়ের সাথে দেখা করতে হবে। তখন সে বলে লিংয়ের সাথে কিভাবে দেখা করব? তখন সে বলে আচ্ছা চলো আমরা দেখা যাক কি করা যায়, লং বা লিং যার সাথেই দেখা করা হোক আমাদের জন্য ভালো হবে। এদিকে আমরা লং নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা যে কোনো বিনিময়ে লিংয়ের সাথে দেখা করতে চায়, আর সে মূলত লিংকে ফাঁসিয়ে বিয়ে করতে চায় বা তার সাথে রাত কাটাতে চায়। এটাই ছিল তার উদ্দেশ্য। একটি লোককে সে বলে যে কোনো বিনিময়ে তাকে এনে দেওয়ার জন্য। তখন সে রাজি হয়ে যায় আর বলে সে সাহায্য করবে। সিন পরিবর্তন হয়, লংয়ের বাসার সামনে তারা চলে এসেছিল। তারা বলছিল লংয়ের সাথে দেখা করতে, কিন্তু এখানে যে গার্ডগুলো ছিল তাদেরকে আটকায়। তখনই এখানে লিং চলে আসে। লিংকে থেকে তার গার্ডগুলো বলছিল যে ম্যাম, এইভাবে লোকটি আপনাকে ডিস্টার্ব করার জন্য এসেছে, তার কাছে কোনো কার্ড নেই। তখন সে বলে তাকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করে দাও, এইসব আফত এখন আমি আর সহ্য করতে পারছি না। এদিকে আমাদের লংকে দেখানো হয় যে কিনা তার ড্রিঙ্কে কিছু মিশাচ্ছিল। সে মূলত লিংয়ের সাথে কি করতে চাচ্ছিল এটা তো আপনারা খুব ভালো করেই জানেন। সেন বলে হু চলো এখান থেকে যাওয়া যাক, আমরা অন্য কোনো প্ল্যান করব। যখন তারা দুইজন সামনাসামনি হয় তখন লং বলে যে আমি তোমার সাথে একা কিছু সময় কাটাতে চাই, বিজনেসের বিষয়ে ডিল করতে হলে একা কথা বলতে হবে। তখন লিংও রাজি হয়ে যায়, বলে আচ্ছা সবাই এখান থেকে চলে যাও। সে তার প্রত্যেকটি গার্ডকে এখান থেকে চলে যেতে বলে আর সে সোফায় বসে পড়ে। লিং তখন বলে কে বলবে বলো, শুরু করো। তখন সে বলে এই ড্রিঙ্ক আপনি খেতে পারেন, কারণ এখানে আমি বিষ মিশাইনি। লিন তখন কিছুটা খায় আর বলে কি বলবেন বলে ফেলুন। তখন সে বলে যে আচ্ছা শুনো, তোমার দাদার অবস্থা তো খুবই খারাপ, সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। এটা হতে পারে ঘন্টাখানিক পর, মিনিট খানিক পর বা বছর খানিক পর। তাই আমি তোমাকে বলছি, তোমার যেহেতু কেউ প্রোটেক্ট করার মতো নেই, তোমার চাচাদের মধ্যেও অনেক বড় ঝামেলা, তাহলে তুমি আমাকে বিয়ে করে ফেলো, তোমাকে আমি দেখে রাখবো। তখন সে বলে যে এই কথা ছাড়া কি আর কোনো কথা রয়েছে? তখন সে বলে যে এটাই আমি বলতে চেয়েছিলাম, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তুমি লাভবান হবে, আর যদি না করো তাহলে তোমার কি হবে তুমি নিজেও জানো না। লিঙ্ক তখন বলে যাই বলো কাজ হবে না, আমি তোমার কথায় আসবো না, কারণ আমার এইসবে কোনো ইন্টারেস্ট নেই। তখন সে বলে ও আচ্ছা তোমার ইন্টারেস্ট নেই, তোমার ইন্টারেস্ট কিভাবে আসে না আমি দেখাচ্ছি। তাকে কিছু ভিডিও দেখায়, তারপরে সে বলে তোমার যা মন চায় তুমি তাই করতে পারো, আমি বললাম না এতে আমার কোনো ইন্টারেস্ট নেই। সে যখন উঠে দাঁড়াতে যাবে সে দেখতে পায় যে সে তো দাঁড়াতেই পারছিল না, তার মাথা খুব বাজেভাবে ঘুরছিল। মাথা এতটাই বাজেভাবে ঘুরছিল যে সে নিজেই আবার এই জায়গায় পড়ে যায়। তখন সে বুঝতে পারে তার ড্রিঙ্কে কিছু মেশানো ছিল, হয়তো ড্রাগ টাইপের কিছু। সে এখান থেকে কিভাবে বের হবে?
সে বের হওয়ার অনেক চেষ্টা করছিল। এখানে লং তার প্রত্যেকটি কাজের খুব বাজেভাবেই মজা নিচ্ছিল। সে যখন এখান থেকে পালাতে পারছিল না, এটা দেখে তার মনে হচ্ছিল যে সে অনেক মজা পাচ্ছে। সে তাকে খুব বাজেভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে এখান থেকে পালানোর চেষ্টা করছিল। তার ভিতরে যে ভয় বা আতঙ্কের ছাপ ছিল, এটা দেখে সে একদম পিশাচি হাসি আছে না, ওই টাইপের হাসি দিতে থাকে। তারপর সে তাকে উঠিয়ে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পর সে একটি ক্যামেরা ফিট করে। ক্যামেরা রেখে সে তার কাছে যাওয়ার চেষ্টা করে। যেহেতু সে ড্রাঙ্ক ছিল তাই সে একদম বেহুশ হয়ে পড়ে। লংলিনের কাছে যাওয়ার আগেই এখানে আমরা হুকে দেখতে পাই। হু এসে বলে, এটা তো স্যাংয়ের রুম তাই না? তাহলে স্যাংয়ের রুমে তুমি কি করছো? সে বলে, তুমি কে? তুমি এখানে কিভাবে এলে? তারপর আমরা দেখতে পাই যে তার কাছে যেহেতু পাওয়ার ছিল তাই সে একদম তাকে প্যারালাইজ করে ফেলে। এদিকে আমাদের লিংকে দেখানো হয়, এই কোন কাহিনী ভাই? সে উঠে পড়ে আর হুয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। আসলে হয়তো তাকে এই টাইপের ড্রাগই দেওয়া হয়েছিল। হু তো এখান থেকে বের হতেই পারছিল না। লিংক তাকে কিস করেই যাচ্ছিল। একে অপরকে কিস করছিল আর এইসব দেখছিল লং। এদিকে আমাদের টংকে দেখানো হয়, যে কিনা একজন ডক্টরের কাছে যায়। ডক্টর তাকে বলে যে এতদিন যাবত তো তোমার মধ্যে এইসব কিছুই ছিল না, তাহলে হুট করে এইসব কিভাবে এলো? তুমি কি কোনো ডক্টর দেখিয়েছো? তখন সে বলে, দেখেছিলে? আমি বলেছিলাম না তোমাকে? তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাওনি। তখন লিন বলে, ওকে বিশ্বাস করলাম। আচ্ছা যাও, এই লোকটিকে আমি তোমার জন্য হলেও খুঁজে বের করব। টং তখন তার অ্যাসিস্ট্যান্টকে ধন্যবাদ জানায়। সিন পরিবর্তন হয়। আমরা লিংকে দেখতে পাই যে কিনা হুয়ের সাথেই ছিল। সে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল। তখন সে বলে, আল্লাহ ভালো জানে যখন এই মেয়ের হুঁশ আসবে সে আমার সাথে কি না কি করে। তখনই আমরা দেখতে পাই লিং এর জ্ঞান ফেরে। আর লিং বলে, তুমি কে? আমি এখানে কি করছি? তখন সে তাকে পুরো ঘটনা খুলে বলে যে এই লোকটি আপনাকে ড্রাগ দিয়েছিল, তাকে আমি প্যারালাইজ করে রেখেছি। আর আপনার যদি আমার কথায় কোনো বিশ্বাস না হয় তাহলে এক কাজ করুন, আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তখন সে তার কাপড়-চোপড় পরে এখান থেকে চলে যেতে চায়। আর হুকে বলে, দেখো তুমি যদি এই বিষয়ে কাউকে বলো ছেলে, তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব কিন্তু। তখন সে বলে, আমি কাকে বলবো? আমি কাউকেই বলবো না। আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। সে বলে, আচ্ছা এটা যাতে মনে থাকে। এই কথা বলে সে চলে যেতে চায় আর তখনই লংকে একটি লাথি মারে। তারপর সে সেংয়ের সামনে আসে আর বলে, তোকে আমি দেখে নিব। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। বাহিরে যাওয়ার পর তার অ্যাসিস্ট্যান্টরা তাকে জানায় যে আমাদের উপর অ্যাটাক হয়েছিল, যার কারণে আমরা আপনাকে সাহায্য করতে ভিতরে যেতে পারিনি। সে এখান থেকে বাহিরে চলে যাবে। তার মনে হয় এই ছেলেটিকে তো এরা খুন করে ফেলবে, ছেলেটিকে আমি ভিতরে রেখে ভালো করিনি। যখন সে ভিতরে যায়, অবাক কাণ্ড, হু তো সবাইকে খুব বাজেভাবে মেরেছিল আর সে চুপচাপ কাছেই দাঁড়িয়েছিল। তার এই অবস্থা দেখে সে তো অবাক হয়। মনে মনে ভাবে, এই ছেলের মধ্যে কি এমন পাওয়ার রয়েছে? সে কিভাবে এদেরকে মারলো, কিভাবে এদেরকে ধ্বংস করলো? তখন হু বলে, কি ডার্লিং, আমাকে কি মিস করছিলে? তখন সে বলে, উল্টাপাল্টা কথা বন্ধ করো। তোমার এইসব কথা আমার একদমই ভালো লাগছে না। এই গুন্ডারা তোমাকে শেষ করে ফেলবে। তখন সে বলে যে কে কি করবে না করবে এটা দেখা যাবে। স্যাং তখন বলে যে তুমি জানো না তুমি কার সাথে পাঙ্গা নিয়েছো। হু বলে, আমি আপনাকে সুস্থ করার জন্য এসেছিলাম, কিন্তু আপনি উল্টো আমাকে হুমকি দিচ্ছেন। স্যাং হাসতে শুরু করে, বলে এটা অসম্ভব। তারপর সে তার নিডেলগুলো তার পায়ে দেয়। নিডেলগুলো পায়ে দেওয়ার সাথে সাথেই তার পা মুভ করতে শুরু করে। এটা তার জন্য মিরাক্কেল ছিল। সে কান্না করতে থাকে, বলে, সত্যি কি আমি হাঁটতে পারবো? সত্যি কি আমি চলতে পারবো? সিন পরিবর্তন হয়। আমাদের টংকে দেখানো হয়, সে তার দাদার কাছেই ছিল। আর সে মনে মনে ভাবছিল হুকে কিভাবে এখানে আনা যায়। যদি সে হুকে এখানে আনতে না পারে তাহলে তাদেরই লস। সে কিভাবে হুকে আনবে আর তার দাদার চিকিৎসা করাবে, কারণ তার দাদা অনেক অসুস্থ। এই জন্য সে চিন্তিত ছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট লি বলে, আচ্ছা হু কি সত্যি আমাদের দাদার চিকিৎসা করতে পারবে? তখন সে বলে, তোমার কেন মনে হচ্ছে সে পারবে না? তুমি প্লিজ আমাকে একটু সুযোগ দাও। যদি ওই লোকটিকে আমি খুঁজে বের করতে পারি তাহলেই আমাদের দাদার চিকিৎসা হয়ে যাবে। তুমি এটা বিশ্বাস রাখতে পারো। এদিকে হু সেংকে বলে, উঠে দাঁড়াও। তখন সে বলে, আমি উঠে দাঁড়াতে পারবো না। তাকে যখন উঠে দাঁড়ানোর কথা বলা হয় সে মনে হচ্ছিল সে পড়ে যাবে, কিন্তু সে পড়ে যায় না, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এটা তার জন্য কতটা শোকের ছিল এটা বলার বাহিরে ছিল। সে একদম কান্না করে দেয় আর বলে, তোমার জন্যই আমি দাঁড়াতে পেরেছি, তুমি যা চাও আমি তাই দিয়ে দিব। তখন সে বলে, এখন তো আমার কিছু চাই না, যখন প্রয়োজন হবে আমি চেয়ে নিব। এদিকে আমাদের মিহুকে দেখানো হয় যে কিনা রেডি হচ্ছিল। তার মা ব্যাং এসে তাকে বলে যে এক কাজ করতে হবে, তোমাকে ভালোভাবে সাজগোজ করতে হবে যাতে তুমি জুকে পটাতে পারো।
ঝুঁকে যদি তুমি পটাতেই না পারো তাহলে তুমি খুব ভালো করেই জানো আমাদের জন্য কত বড় লস হতে যাচ্ছে। তখন সে বলে হ্যাঁ আমি জানি। সে এইসব ভাবতে ভাবতেই কেন জানি না অসুস্থ হয়ে পড়ে। তার এই অসুস্থতা দেখে তার মা চিৎকার করতে শুরু করে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে হসপিটালের বেডেই ছিল। তার সাথে দেখা করার জন্য চলে আসে জু। জু তার কাপড় সরায়, বলতে এখানে যে লেপটা ছিল বা কম্বল টাইপের ওইটা সরায়। তখনই তার মা চলে আসে, যার কারণে সে কিছু করতে পারে না। মা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই লোকটি তার সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করছিল। সে তখন তাকে রেড সিগন্যাল দেয় আর বলে প্লিজ আমার থেকে দূরত্ব বজায় রাখো। কিন্তু জু বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো জানো তোমার কত বড় ক্ষতি হবে। তোমার দাদার চিকিৎসাই হবে না, আর যদি চিকিৎসা না হয় তাহলে উনি কিভাবে বাঁচবে। শোনো মেয়ে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমার গ্র্যান্ডফাদারের কি অবস্থা হবে তুমি নিজেও জানো না। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি।